হ্যালো স্টুডেন্টস, তাহলে দেহ তরল ও সংবহন এই চ্যাপ্টারের আমরা তৃতীয় ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা পড়ব হচ্ছে রক্তের শ্রেণীবিভাগ বা ব্লাড গ্রুপ। এবারে রক্তের শ্রেণীবিভাগ সম্বন্ধে আমাদের এই কারণেই জানতে হয়, কারণ যখন ব্লাড ট্রান্সফিউশন করা হয়, অর্থাৎ এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তিকে রক্ত দান করা হয়, তখন কিন্তু এই ব্লাড গ্রুপের উপর খেয়াল করে বা নির্ভর করেই কিন্তু রক্ত দান করা উচিত। যে কোনো রক্তের গ্রুপের মানুষ কিন্তু যে কোনো রক্তের গ্রুপের মানুষকে রক্তদান করতে পারে না। এবার সেটা কেন করা উচিত নয় বা কেন পারে না, সেই সব বিষয় আমরা ডিটেলে এবারে জানার চেষ্টা করব। ওকে, ব্লাড গ্রুপ সিস্টেম হেডিং করি তাহলে আমি। ব্লাড গ্রুপ সিস্টেম। মানুষের কিন্তু অনেক রকমের ব্লাড গ্রুপ সিস্টেম হয়, প্রায় 40-50 রকমের ব্লাড গ্রুপ সিস্টেম হতে পারে। কিন্তু আমরা হয়তো নাম শুনেছি কয়েকটা, যেমন আমরা নাম শুনেছি এবিও ব্লাড গ্রুপ সিস্টেম, তাই না? আমরা নাম শুনেছি এবিও ব্লাড গ্রুপ সিস্টেম, আমরা হয়তো নাম শুনেছি আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম, তাই তো? আমরা এই দুটো খুব কমন, এই দুটো নাম শুনেছি। তবে এগুলো ছাড়া কিন্তু আরো বিভিন্ন রকমের ব্লাড গ্রুপ সিস্টেম হতে পারে, যেমন এমএন ব্লাড গ্রুপ সিস্টেম, তাই না? অনেকে হয়তো এই ব্লাড গ্রুপ সিস্টেমটা শুনেছি না, এমএন ব্লাড গ্রুপ সিস্টেম। এবারে ব্লাড গ্রুপ সিস্টেম তো প্রায় 40-50 রকমের আছে, কিন্তু আমরা সব থেকে গুরুত্ব দিই বা আমাদের পড়তে হয় কিন্তু এই এবিও ব্লাড গ্রুপ সিস্টেম সম্বন্ধে এবং আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম সম্বন্ধে। এবার এই দুটো কেন আমাদের পড়তে হয়? কারণ এই দুটো যে ব্লাড গ্রুপ সিস্টেম, এদের যে অ্যান্টিজেন গুলো আছে, সেই অ্যান্টিজেন গুলো অনেক স্ট্রং অ্যান্টিজেন, তাদের বিরুদ্ধে কিন্তু অ্যান্টিবডি উৎপন্ন হয় এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বাকি যে ব্লাড গ্রুপ সিস্টেম গুলো আছে, সেক্ষেত্রে অ্যান্টিজেন গুলো ততটা স্ট্রং নয়, ফলে আমাদের ইমিউন সিস্টেমের উপর তার ততটা প্রভাব পড়ে না। প্রথমে আমরা পড়বো এবিও ব্লাড গ্রুপ সিস্টেম নিয়ে, তারপরে আমরা পড়বো আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম নিয়ে। তাহলে প্রথমে আমরা হেডিং করছি এবিও, এবিও ব্লাড গ্রুপ সিস্টেম। এই এবিও ব্লাড গ্রুপ সিস্টেমটা যিনি আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। কার্ল ল্যান্ডস্টেইনার 1900 সালে এই এবিও ব্লাড গ্রুপ সিস্টেমটার আবিষ্কার করেছিলেন। কিন্তু আমরা নিশ্চয়ই জানি যে এবিও ব্লাড গ্রুপ সিস্টেমে কিন্তু 4 রকমের ব্লাড গ্রুপ পাওয়া যায়। এবিও ব্লাড গ্রুপ সিস্টেমে 4 রকমের ব্লাড গ্রুপ যুক্ত মানুষ হতে পারে। এ ব্লাড গ্রুপ যুক্ত মানুষ হতে পারে, বি ব্লাড গ্রুপ যুক্ত মানুষ হতে পারে, এ বি ব্লাড গ্রুপ যুক্ত মানুষ হতে পারে এবং ও ব্লাড গ্রুপ যুক্ত মানুষ হতে পারে। তাহলে এই যে ব্লাড গ্রুপ সিস্টেমটা, তার নাম তাহলে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম কেন হয়েছে? হওয়া তো উচিত এ বি, এবিও ব্লাড গ্রুপ সিস্টেম, কারণ 4 রকমের যেহেতু ব্লাড গ্রুপ, তাহলে সিস্টেমটার নাম হওয়া উচিত ছিল এ বি, এবিও ব্লাড গ্রুপ সিস্টেম। কিন্তু 1900 সালে কার্ল ল্যান্ডস্টেইনের যখন এই ব্লাড গ্রুপ সিস্টেমটার আবিষ্কার করেন, তিনি কিন্তু 3 ধরনের ব্লাড গ্রুপ পর্যবেক্ষণ করেছিলেন: এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ এবং ও ব্লাড গ্রুপ। তাহলে 1900 সালে কিন্তু 3 রকমের ব্লাড গ্রুপই আবিষ্কৃত হয়েছিল। তাই এই ব্লাড গ্রুপ সিস্টেমটার নামকরণ করা হয়েছিল এবিও ব্লাড গ্রুপ সিস্টেম। কিন্তু এর 2 বছর পর 1902 সালে আরো দুজন সায়েন্টিস্ট, ডি ক্যাস্টেলো, ডি ক্যাস্টেলো এবং স্টেইনি, এই দুজন সায়েন্টিস্ট দেখলেন যে না, এ বি এবং ও, এই 3 রকম ব্লাড গ্রুপ সিস্টেম ছাড়াও 4 নম্বর আরেকটা ব্লাড গ্রুপের উপস্থিতি হিউম্যান পপুলেশনে বা মানুষদের মধ্যে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে এবি ব্লাড গ্রুপ। তাহলে এবি ব্লাড গ্রুপ কিন্তু এবিও সিস্টেম আবিষ্কার হওয়ার 2 বছর পর, অর্থাৎ 1902 সালে এই ব্লাড গ্রুপটার খোঁজ পাওয়া গেছিল। তাই তখন আর এই এবিও ব্লাড গ্রুপ সিস্টেমটার নামকরণ আর চেঞ্জ করা হয়নি, এবিও ব্লাড গ্রুপ সিস্টেমই রয়ে গেছে। কিন্তু এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের আন্ডারে তাহলে 4 রকমের ব্লাড গ্রুপ আমরা দেখতে পাবো: এ বি, এ বি এবং ও। এত অব্দি ক্লিয়ার? এবারে আমরা দেখবো যে এই মানুষের যে ব্লাড গ্রুপ বলা হয়, এ ব্লাড গ্রুপ বা বি ব্লাড গ্রুপ বা এ বি ব্লাড গ্রুপ বা ও ব্লাড গ্রুপ, এটা কিসের ভিত্তিতে বলা হয়? তাহলে এই ব্লাড গ্রুপ সিস্টেমটা করা হয়েছে কিসের ভিত্তিতে?
মানুষের এই ব্লাড গ্রুপ সিস্টেমটা করা হয় বেসড অন দি প্রেজেন্স or absence of অ্যান্টিজেন বা অ্যাগ্লুটিনোজেন। আবার বলি, তাহলে মানুষের যে এই ব্লাড গ্রুপের সিস্টেমটা করা হয়েছে, এ ব্লাড গ্রুপ না বি ব্লাড গ্রুপ না এবি ব্লাড গ্রুপ না ও ব্লাড গ্রুপ, এটা কিসের ভিত্তিতে করা হয়? এটা করা হয় হচ্ছে মানুষের রক্তে অ্যান্টিজেনের উপস্থিতি অথবা অনুপস্থিতির উপর নির্ভর করে। উপস্থিতি অথবা অনুপস্থিতির উপর নির্ভর করে কার? অ্যান্টিজেন অথবা অ্যাগ্লুটিনোজেন। তাহলে এই এবিও ব্লাড গ্রুপ সিস্টেমে কোন কোন অ্যান্টিজেনের উপর ভিত্তি করে এই ব্লাড গ্রুপ সিস্টেম করা হয়েছে? দু রকমের অ্যান্টিজেন। তাহলে আমরা কিন্তু এই সিস্টেমে অ্যান্টিজেন দেখতে পাবো দু রকম। একটাকে আমরা বলবো এ অ্যান্টিজেন, একটাকে আমরা বলবো এ অ্যান্টিজেন, আরেকটাকে আমরা বলবো বি অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেন হচ্ছে দু রকম, এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন। অ্যান্টিজেনের অপর নাম হচ্ছে অ্যাগ্লুটিনোজেন। তাহলে যা অ্যান্টিজেন তাই অ্যাগ্লুটিনোজেন। এবারে এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন, এই অ্যান্টিজেন গুলো উপস্থিত নাকি উপস্থিত নয় তার উপর ভিত্তি করে এই এ বি এবি এবং ও এই চার রকমের ব্লাড গ্রুপ সিস্টেমটা করা হয়েছে। এবারে এই অ্যান্টিজেনটা তো রক্তে থাকবে, এবার রক্তের কোথায় থাকবে? রক্তের তো উপাদান আমাদের পড়া হয়ে গেছে যে রক্ত রস বা প্লাজমা এবং রক্ত কণিকা, তার মধ্যে আরবিসি ডাব্লিউবিসি প্লেটলেট। তাহলে এই অ্যান্টিজেন কোথায় থাকে? প্লাজমায় থাকে নাকি আরবিসি তে থাকে নাকি ডাব্লিউবিসি তে থাকে নাকি প্লেটলেটে থাকে? এর সঠিক উত্তর হচ্ছে এটা আমরা দেখতে পাবো আরবিসির পর্দায়। এই ধরো লোহিত রক্ত কণিকা, আমি চারটে মানুষের ধরো লোহিত রক্ত কণিকা আঁকছি, চারটে মানুষের আমি আরবিসি আঁকলাম। এগুলো হচ্ছে আরবিসি বা রেড ব্লাড কর্পাসেল, এটা হচ্ছে লোহিত রক্ত কণিকা আরবিসি। তাহলে আমি চারটে মানুষের আরবিসি আঁকলাম, তাহলে আরবিসির মধ্যে থাকবে এই অ্যান্টিজেন। এবারে স্যার আরবিসির কোথায় থাকবে? আরবিসির পর্দায় থাকবে নাকি আরবিসির ভেতরে সাইটোপ্লাজমে থাকবে? অ্যান্টিজেন থাকে হচ্ছে আরবিসির মেমব্রেনে। তাহলে অ্যান্টিজেন কোথায় থাকে? অ্যান্টিজেন থাকে হচ্ছে আরবিসির মেমব্রেন বা আরবিসির পর্দাতে। আমি সহজ করে বোঝার সুবিধার জন্য অ্যান্টিজেন গুলো কেমন দেখতে হয় জাস্ট আমি কাল্পনিক ছবি আঁকছি। অ্যান্টিজেন মোটেই এরকম দেখতে হয় না, আমি বোঝার জাস্ট সুবিধার জন্য আঁকছি। অ্যান্টিজেন ধরে নাও এরকম দেখতে হয়। এই মনে করি একটা অংশ, এই মনে করি আরেকটা অংশ, ঠিক আছে? এবারে এই অ্যান্টিজেনের, আমি তো বললাম অ্যান্টিজেন দু রকম, এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন। ধরে নিচ্ছি এ অ্যান্টিজেন দেখতে, ধরে নিচ্ছি আমি এরকম, ধরে নিচ্ছি বি অ্যান্টিজেন দেখতে এরকম। তাহলে কাল্পনিক ভাবে এ অ্যান্টিজেন দেখতে এরকম, বি অ্যান্টিজেন দেখতে এরকম। ওকে, এটা কিন্তু কাল্পনিক ছবি। আমি এবারে এই এ অ্যান্টিজেনের অনেকগুলো কপি বানিয়ে নিই, একটু সাইজে ছোট করে নিই। থাকে কোথায় বললাম আমি? থাকে আরবিসির পর্দার মধ্যে। এই আরবিসির পর্দার মধ্যে আছে, আমি আরেকটা ক্লোন বানিয়ে নিলাম, ধরলাম এই আরবিসির পর্দার মধ্যে আছে, আরেকটা ক্লোন বানাই, এই আরবিসির পর্দার মধ্যে আছে, আরো ক্লোন বানাই। তাহলে আমরা এখন এ অ্যান্টিজেন অনেকগুলো বানিয়ে ফেললাম এবং এই এ অ্যান্টিজেন, এই প্রথম যে ব্যক্তি, আমি বরং ব্যক্তিগুলোর নাম দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি ধরে নিই এই প্রথম ব্যক্তির নাম, আমি ধরে নিই এই প্রথম ব্যক্তির নাম বিরাট।
আমি ধরে নিচ্ছি। সেকেন্ড ব্যক্তির নাম ধরে নিচ্ছি আমি রোহিত। ওকে, এনার নাম ধরে নিচ্ছি আমি গিল। এনার নাম ধরে নিচ্ছি আমি আইয়ার। তাহলে আমি চারজন পরিচিত ক্রিকেটারের নামে ধরে নিচ্ছি, যে এটা বিরাটের আরবিসি, এটা রোহিতের আরবিসি, এটা গিলের আরবিসি, এটা আইয়ারের আরবিসি। আমি কি বললাম, আমাদের কাল্পনিক ছবি অনুযায়ী এটা হচ্ছে এ অ্যান্টিজেনের ছবি, এটা হচ্ছে বি অ্যান্টিজেনের ছবি। তাহলে বি অ্যান্টিজেন দেখতে এরকম, অ্যান্টিজেন থাকে আরবিসির পর্দাতে। বিরাটের আরবিসির পর্দায় আমি ধরে নিচ্ছি শুধুমাত্র এ অ্যান্টিজেন আছে। আমি ধরে নিচ্ছি রোহিতের আরবিসির পর্দায়, রোহিতের আরবিসির পর্দায় শুধুমাত্র বি অ্যান্টিজেন আছে। বোঝা যাচ্ছে? নিশ্চয়ই বোঝা যাচ্ছে। ওকে, আরো কয়েকটা আঁকি, বুঝলে দেখতে খারাপ লাগবে। আর একটা, চারটেই আঁকি, আর আঁকবো না। তাহলে রোহিতের আরবিসির পর্দায় শুধুমাত্র বি অ্যান্টিজেন আছে। ধরে নি গিলের আরবিসির পর্দাতে এ অ্যান্টিজেনও আছে, আবার বি অ্যান্টিজেনও আছে। ওকে, এত অব্দি ক্লিয়ার? তাহলে বিরাটের আরবিসির পর্দাতে শুধুমাত্র এ অ্যান্টিজেন আছে, রোহিতের আরবিসির পর্দাতে শুধুমাত্র বি অ্যান্টিজেন আছে। তাহলে এগুলো তো এ অ্যান্টিজেন, এগুলো হচ্ছে এ অ্যান্টিজেন, এগুলো হচ্ছে বি অ্যান্টিজেন। তাহলে বিরাটের আরবিসির পর্দায় শুধুমাত্র এ অ্যান্টিজেন, রোহিতের আরবিসির পর্দায় শুধুমাত্র বি অ্যান্টিজেন, গিলের আরবিসির পর্দায় এ অ্যান্টিজেনও আছে, বি অ্যান্টিজেনও আছে। আইআর এর আরবিসির পর্দায় দেখো না আছে এ অ্যান্টিজেন, না আছে বি অ্যান্টিজেন। এত অব্দি ক্লিয়ার? যদি কোনো ব্যক্তির আরবিসির পর্দায় শুধুমাত্র এ অ্যান্টিজেন থাকে, তাহলে সেই ব্যক্তির ব্লাড গ্রুপ হয় এ ব্লাড গ্রুপ, সেই ব্যক্তির ব্লাড গ্রুপ হয় এ ব্লাড গ্রুপ। এত অব্দি ক্লিয়ার? কোনো ব্যক্তির আরবিসির পর্দায় শুধুমাত্র বি অ্যান্টিজেন থাকলে তার ব্লাড গ্রুপ হয় বি ব্লাড গ্রুপ। কোনো ব্যক্তির আরবিসির পর্দায় যদি এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন উভয়েই উপস্থিত থাকে, তাহলে সেই ব্যক্তির ব্লাড গ্রুপ হয় এ বি ব্লাড গ্রুপ। কোনো ব্যক্তির আরবিসির পর্দায় যদি এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন এই দুটো অ্যান্টিজেনের মধ্যে কোনো অ্যান্টিজেনই না থাকে, তাহলে সেই ব্যক্তির ব্লাড গ্রুপ হয় ও ব্লাড গ্রুপ। এত অব্দি ক্লিয়ার? আমি আবার বলছি, তাহলে এবি ও ব্লাড গ্রুপটা নির্ধারিত হয় আরবিসির পর্দায় এ এবং বি অ্যান্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতির উপর নির্ভর করে। কারোর যদি আরবিসির পর্দায় শুধুমাত্র এ অ্যান্টিজেন থাকে তার ব্লাড গ্রুপ এ ব্লাড গ্রুপ, কারোর যদি আরবিসির পর্দায় শুধুমাত্র বি অ্যান্টিজেন থাকে তার ব্লাড গ্রুপ হয় বি ব্লাড গ্রুপ। কারোর যদি আরবিসির পর্দায় এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন দুটোই থাকে, তাহলে তার এবি ব্লাড গ্রুপ। কারোর যদি আরবিসির পর্দায় এ এবং বি অ্যান্টিজেন দুটোর মধ্যে কোনোটাই না থাকে, তাহলে তার ব্লাড গ্রুপ হচ্ছে ও ব্লাড গ্রুপ। এত অব্দি ক্লিয়ার? এবারে এই অ্যান্টিজেনটা আরবিসির পর্দায় উপস্থিত থাকবে কি থাকবে না কার উপর নির্ভর করে? অ্যান্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি নির্ভর করে আমাদের জিনের উপর। তাহলে মানুষের যে ব্লাড গ্রুপ, এটা কিন্তু একটা জিন নির্ধারিত বৈশিষ্ট্য, কে কেমন জিন পেয়েছে তার উপর নির্ভর করবে। আমি পরের পেজে যাই, পরের স্লাইডে যাই। তাহলে এটা আমি কি বললাম, একটা জিন নিয়ন্ত্রিত প্রক্রিয়া। মানুষের ক্রোমোজোম নাম্বার নিশ্চয়ই আমরা জানি যে মানুষের 2n=46, তার মধ্যে 22 জোড়া অটোজোম, এক জোড়া সেক্স ক্রোমোজোম। ওই অটোজোম যে 22 জোড়া, তার মধ্যে যে 9 নম্বর অটোজোম, ধরো এটা মানুষের 9 নম্বর অটোজোম জোড়া, এটা একটা 9 নম্বর ক্রোমোজোম, এটা আরেকটা 9 নম্বর অটোজোম।
তাহলে মানুষের যে 9 নম্বর অটোজোম তার মধ্যে একটা জিন থাকে, মানুষের 9 নম্বর অটোজোমে একটা জিন থাকে, যেই জিনটা হচ্ছে মানুষের এই এবিও ব্লাড গ্রুপ নির্ধারণকারী জিন। এই জিনটার নাম কি দেওয়া হয়েছে? এই জিনটার নাম দেওয়া হয়েছে আই জিন। এই জিনটার নাম দেওয়া হয়েছে আই জিন। কেন আই জিন? আই কি জন্য? আই মানে হচ্ছে, আই এর ফুল ফর্ম হচ্ছে আইসো অ্যাগ্লুটিনোজেন। এরা তো অ্যান্টিজেন তৈরি করে, অ্যান্টিজেনের অপর নাম তো অ্যাগ্লুটিনোজেন। তাহলে দু রকমের অ্যান্টিজেন তৈরি করতে পারে বলে এই জিনটার নাম দেওয়া হয়েছে আইসো অ্যাগ্লুটিনোজেন। আমরা কিন্তু জিন অ্যালিল এই কনসেপ্ট ক্লাস 10-এ পড়ে এসেছি মেন্ডেলিজম পড়ার সময়। সেই মেন্ডেলের মটর গাছের আহ, কাণ্ডের দৈর্ঘ্য নির্ধারণকারী জিনের দু রকম অ্যালিল ছিল না, ক্যাপিটাল টি এবং স্মল টি? তাহলে একই জিনের ভিন্ন রূপকে অ্যালিল বলে। এখানে জিনটার নাম হচ্ছে আই জিন। এই আই জিনের কত রকমের অ্যালিল আছে? এই আই জিনটার 3 রকমের অ্যালিল আছে। ঠিক যেমন মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য নির্ধারণকারী টি জিনটার দুটো অ্যালিল ছিল, ক্যাপিটাল টি এবং স্মল টি। এক্ষেত্রে এর 3টে অ্যালিল। একটা অ্যালিল হচ্ছে আই এ অ্যালিল, একটা হচ্ছে আই বি অ্যালিল, আরেকটা হচ্ছে স্মল আইও বলা যেতে পারে, বা আই ও বলা যেতে পারে। তাহলে আই জিনের 3টে অ্যালিল, আই এ, আই বি এবং আই ও বা স্মল আই। তাহলে মটর গাছের ক্ষেত্রে যখন ক্যাপিটাল টি এবং স্মল টি এক জিনের দুটো অ্যালিল ছিল, তখন কত রকম জিনোটাইপ যুক্ত মটর গাছ পাওয়া যেত? মনে আছে? ক্যাপিটাল টি এরকম জিনোটাইপের মটর গাছ পাওয়া যেত, ক্যাপিটাল টি স্মল টি এই জিনোটাইপের মটর গাছ পাওয়া যেত, এবং স্মল টি, তাহলে 3 রকমের জিনোটাইপ যুক্ত মটর গাছ পাওয়া যেত। এক্ষেত্রে আই জিনটার 3 রকমের অ্যালিল। তাহলে এটা একটা মাল্টিপল অ্যালিলের এক্সাম্পল। দুয়ের বেশি যখন কোনো জিনের অ্যালিল থাকবে তাকে বলা হয় মাল্টিপল অ্যালিলিজম। এটা আমরা ক্লাস 12-এ জেনেটিক্সে গিয়ে পড়বো। তাহলে মাল্টিপল অ্যালিলিজম হওয়ায়, এক্ষেত্রে একই জিনের 3টে অ্যালিল হওয়ায়, একটা মানুষের তো 9 নম্বর ক্রোমোজোম দুটো, ফলে যে কোনো মানুষের তো ম্যাক্সিমাম দুটো অ্যালিল থাকতে পারে, 3টে অ্যালিল কোনো মানুষেরই থাকবে না। তাহলে কত রকম জিনোটাইপ যুক্ত মানুষ হতে পারে? যখন দুটো অ্যালিল হয় তখন 3 রকমের জিনোটাইপ যুক্ত জীব হতে পারে। এখন 3টে অ্যালিল, তাহলে কত রকম জিনোটাইপ যুক্ত মানুষ হতে পারে? এটা বার করার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, যেখানে n হচ্ছে নাম্বার অফ অ্যালিল। এখানে কতগুলো অ্যালিল? 3 রকমের অ্যালিল। তাহলে 3 ইন্টু 3 প্লাস 1/2, তাহলে কত হবে? 3 × 1 = 4, 3 × 4 = 12, 12/2, তার মানে 6 রকম জিনোটাইপ যুক্ত কিন্তু মানুষ হতে পারে। তাহলে 6 রকমের জিনোটাইপ যুক্ত মানুষ হতে পারে। আমরা একটু দেখে নিই। তাহলে 6 রকমের জিনোটাইপ যুক্ত মানুষ হতে পারে, 6 রকম। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। 6 রকমের জিনোটাইপ যুক্ত মানুষ হতে পারে। কোন কোন জিনোটাইপ হতে পারে? কোনো মানুষ হতেই পারে যার জিনোটাইপ আই এ, আই এ। কোনো মানুষ হতেই পারে যার জিনোটাইপ আই বি, আই বি। কোনো মানুষ হতেই পারে যার জিনোটাইপ আই এ, আই বি। কোনো মানুষ হতেই পারে যার জিনোটাইপ আই এ, আই ও। কোনো মানুষ যার জিনোটাইপ আই বি, আই ও। অথবা কোনো মানুষ হতে পারে যার জিনোটাইপ আই ও, আই ও। এত অব্দি কি ক্লিয়ার? তাহলে এই 6 রকমের বাইরে আর কোনো জিনোটাইপ কি হওয়া সম্ভব? নিশ্চয়ই না। চেষ্টা করে দেখো, আর কোনো জিনোটাইপ বের করতে পারবেই না। এত অব্দি ক্লিয়ার? এবারে এই জিনটার যে 3 রকম অ্যালিল বললাম, আই এ অ্যালিল, আই বি অ্যালিল এবং আই ও অ্যালিল, জিনের কাজ কি? জিনের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, তাই না? জিনের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। এই জিনের কাজ হচ্ছে এক রকমের প্রোটিন তৈরি করা, যেটা উৎসেচক রূপে আমাদের দেহে কাজ করে। উৎসেচক রূপে আমাদের দেহে কাজ করে এমন একটা প্রোটিন তৈরি করা। কোন প্রোটিন তৈরি করে? আই এ যে অ্যালিলটা আছে, এখানটা লিখছি আমি, আই এ যে অ্যালিলটা আছে, এই অ্যালিলটা একটা উৎসেচক তৈরি করে, যেই উৎসেচকটার নাম হচ্ছে এন অ্যাসেটাইল গ্যালাক্টো স্যামাইনিল ট্রান্সফারেজ। আবার বলি,
আই এ অ্যালিলটা একটা এনজাইম তৈরি করে যার নাম হচ্ছে এন অ্যাসিটাইল গ্যালাক্টোস্যামাইনিল ট্রান্সফারেজ। আই বি অ্যালিলটা একটা এনজাইম তৈরি করে যার নাম হচ্ছে গ্যালাক্টোজ ট্রান্সফারেজ বা গ্যালাক্টোসিল ট্রান্সফারেজ। গ্যালাক্টোসিল ট্রান্সফারেজ বা গ্যালাক্টোজ ট্রান্সফারেজ। এত ক্লিয়ার? আরেকটা অ্যালিল আছে আইও অ্যালিল, যাকে আমরা স্মল আইও বলতে পারি, একই ব্যাপার। আইও অ্যালিলটা কোন রকমের এনজাইম বা উৎসেচক তৈরি করতে পারে না। তাহলে একই জিনের তিনটে ভিন্ন ভিন্ন রূপ। একটা রূপ বা আই এ অ্যালিল একটা উৎসেচক তৈরি করে যার নাম এন অ্যাসিটাইল গ্যালাক্টোস্যামাইনিল ট্রান্সফারেজ। আরেকটা রূপ আইবি, যে আরেক রকমের উৎসেচক তৈরি করে যার নাম গ্যালাক্টোসিল ট্রান্সফারেজ বা গ্যালাক্টোজ ট্রান্সফারেজ। 3 নম্বর রূপ বা আইও অ্যালিল এ কোন রকমের এনজাইম তৈরি করতে পারে না। এত অব্দি ক্লিয়ার? আমি বললাম এই জিনটার কাজ হচ্ছে আই মানে এ অ্যান্টিজেন বা বি অ্যান্টিজেন তৈরি করা। আমরা একটু এ অ্যান্টিজেন বা বি অ্যান্টিজেনের কাল্পনিক ছবিটার দিকে দেখি। এই দুটো ছবির মধ্যে কোনো সিমিলারিটি আছে? ভালো করে দেখো, এই এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন এই দুটো ছবির মধ্যে কোনো মিল আছে? হ্যাঁ, মিল আছে। কোথায় মিল আছে? এই যে অংশটা, এই যে অংশটা, এই অংশটা এ অ্যান্টিজেন হোক বা বি অ্যান্টিজেন হোক, দুজনের ক্ষেত্রেই একই রকম দেখতে। এই অংশটাকে বলা হয় এইচ অ্যান্টিজেন বা এইচ সাবস্টেন্স। এইচ অ্যান্টিজেন বা এইচ সাবস্টেন্স। ওকে, এই অংশটা এইচ অ্যান্টিজেন বা এইচ সাবস্টেন্স। আপাতত আমরা এইচ অ্যান্টিজেনের দিকে ফোকাস করব না, আমরা এইচ অ্যান্টিজেন ভুলে যাই। আমি এইচ অ্যান্টিজেন সম্বন্ধে ডিটেলে একটু পরে আসছি। আপাতত এইচ অ্যান্টিজেনকে গুলি মারি। তাহলে এ অ্যান্টিজেন হোক বা বি অ্যান্টিজেন হোক, তার একটা পার্ট সিমিলার, ধরি এইটা। এই পার্টটা এরও আছে, বিরও আছে, এই অ্যান্টিজেনেরও আছে, বি অ্যান্টিজেনেরও আছে। এই পার্টের মাথায় কে যুক্ত হবে? যদি এরকম একটা জিনিস যুক্ত হয় তাহলে এই জিনিস থেকে এ অ্যান্টিজেন তৈরি হয়। এর মাথায় যদি এরকম একটা জিনিস যুক্ত হয়, তাই না? আমি আমার ছবি অনুযায়ী গোল, কাল্পনিক ছবি অনুযায়ী যদি এর মাথায় একটা গোল জিনিস যুক্ত হয় তাহলে যে অ্যান্টিজেন তৈরি হবে সেটা হচ্ছে বি অ্যান্টিজেন। ক্লিয়ার? এই যে ভি আকৃতির বা গোলাকৃতির জিনিসটা, তাহলে আপাতত ধরে নিচ্ছি পৃথিবীর সব মানুষের এই নিচের যে কমন পোর্শনটা এটা সবার আছে, আপাতত ধরে নিচ্ছি, যেটা সত্যি কথা নয়। আপাতত এটা বোঝার জন্য আমরা ধরে নিচ্ছি পৃথিবীতে যত মানুষ সবারই এই এইচ সাবস্টেন্সটা আছে। এবারে এইচ সাবস্টেন্স থেকে এ অ্যান্টিজেন তৈরি হবে নাকি এইচ সাবস্টেন্স থেকে বি অ্যান্টিজেন তৈরি হবে, কার উপর নির্ভর করবে? যে এইচ সাবস্টেন্সের মাথায় কে এসে যুক্ত হবে, তাই তো? এ যুক্ত হবে নাকি এ যুক্ত হবে, এই এই ভি শেপের জিনিসটা যুক্ত হবে নাকি ও শেপের জিনিসটা যুক্ত হবে, তার উপর নির্ভর করবে এইচ সাবস্টেন্স থেকে এ অ্যান্টিজেন উৎপন্ন হবে নাকি বি অ্যান্টিজেন উৎপন্ন হবে। এই জিনিসটা হচ্ছে একটা কার্বোহাইড্রেট। এই জিনিসটাও একটা কার্বোহাইড্রেট। এই জিনিসটার নাম কি? এন অ্যাসিটাইল গ্যালাক্টোস্যামাইন। এই জিনিসটার নাম কি? এন অ্যাসিটাইল গ্যালাক্টোস্যামাইন। এই জিনিসটার নাম কি? গ্যালাক্টোজ। আমি কি বললাম? ধরে নিচ্ছি প্রত্যেকটা মানুষের এইচ সাবস্টেন্স বা এই জিনিসটা সবার আছে। এবারে এর মাথায় এসে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন যুক্ত যদি হয় তাহলে উৎপন্ন হবে এ অ্যান্টিজেন। এই জিনিসটার মাথায় যদি গ্যালাক্টোজ যুক্ত হয় তাহলে উৎপন্ন হবে বি অ্যান্টিজেন। এত অব্দি ক্লিয়ার? আমি চলে যাই পরের ছবিতে। পৃথিবীতে যত মানুষ তাদের জেনোটাইপ এই ছটার মধ্যে যে কোনো একটা, এই ছটার বাইরে আর কোনো জেনোটাইপ হতে পারে না। আমি ধরে নিচ্ছি এক ব্যক্তি যার জেনোটাইপ এই প্রথমটা, অর্থাৎ আই এ। তার মানে সেই ব্যক্তির যে 9 নম্বর দুটো ক্রোমোজোম, তার এই ক্রোমোজোমেও আই এ অ্যালিল, এই ক্রোমোজোমেও আই এ অ্যালিল। আমি কি শেখালাম? আই এ অ্যালিলটা কোন উৎসেচক তৈরি করে? আই এ অ্যালিল উৎপন্ন করে এন অ্যাসিটাইল গ্যালাক্টোস্যামাইনিল ট্রান্সফারেজ উৎসেচক। ক্লিয়ার? তাহলে এই ব্যক্তি যার জেনোটাইপ আই এ, তার এই ক্রোমোজোম থেকে কোন উৎসেচক উৎপন্ন হবে? এই উৎসেচকটা। আরেকটা যে 9 নম্বর ক্রোমোজোম, একটা তো পেয়েছে বাবার থেকে, একটা পেয়েছে মায়ের থেকে, তাই না? আমাদের যে জোড়ায় জোড়ায় ক্রোমোজোম,
তার একটা পাই পিতার থেকে, একটা পাই মাতার থেকে, তাই তো? একটা বলা হয় প্যাটার্নাল ক্রোমোজোম, আমি পি লিখছি, একটা ম্যাটার্নাল ক্রোমোজোম। তাহলে দুটো ক্রোমোজোমের যে জিন, দুটোই দেখো সেম অ্যালিল, আই এ, তার মানে এই ব্যক্তির কিন্তু দেহে শুধুমাত্র এক রকমেরই উৎসেচক উৎপন্ন হচ্ছে। কোন উৎসেচক? এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইনিল ট্রান্সফারেজ। আমি কি বললাম? ধরে নিতে যে প্রত্যেক ব্যক্তির ওই এইচ সাবস্টেন্সটা আছে। তাহলে এই ব্যক্তি যার জেনোটাইপ আই এ, তার এইচ সাবস্টেন্সের মাথায় এসে কে বসবে? এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন নাকি গ্যালাক্টোজ? এনজাইমটা কি আছে? এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইনিল ট্রান্সফারেজ, তাহলে নামেই তো আছে। তাহলে এই এনজাইম কি করবে? এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন গ্রুপটাকে এনে ট্রান্সফার করে দেবে এইচ সাবস্টেন্সের মাথায়। তাহলে এই ব্যক্তির দেহে যত অ্যান্টিজেন উৎপন্ন হবে, সব অ্যান্টিজেন কোন অ্যান্টিজেন হবে? সব অ্যান্টিজেন হবে এ অ্যান্টিজেন। তাহলে এই ব্যক্তির রক্তে শুধুমাত্র আমরা এ অ্যান্টিজেন দেখতে পাবো। তাহলে রক্তে যদি শুধুমাত্র এ অ্যান্টিজেন থাকে, তাহলে তার ব্লাড গ্রুপটা কি হবে? কি শেখালাম? কারোর আরবিসির পর্দায় শুধুমাত্র যদি এ অ্যান্টিজেন থাকে, তার ব্লাড গ্রুপ কি হয়? ব্লাড গ্রুপ হবে এ ব্লাড গ্রুপ। ক্লিয়ার? নেক্সট আমি ধরছি আরেকটা ব্যক্তি, আমি ধরে নিচ্ছি সেকেন্ড। এই প্রথম জিনোটাইপ তাহলে বুঝে গেলাম। আমি এবার আসছি সেকেন্ড জিনোটাইপে। কি জিনোটাইপ? আইবি। তাহলে আইবি মানে এই ব্যক্তির তাহলে দুটো 9 নম্বর ক্রোমোজোমেই আইবি অ্যালিল, দুটো 9 নম্বর ক্রোমোজোমেই আইবি অ্যালিল। তাহলে এই ব্যক্তির দুটো 9 নম্বর ক্রোমোজোমেই আইবি অ্যালিল হওয়ায় দুটো ক্রোমোজোম থেকেই কোন এনজাইম উৎপন্ন হবে? আইবি অ্যালিল কোন এনজাইম উৎপন্ন করে? গ্যালাক্টোসিল ট্রান্সফারেজ। তাহলে এই ব্যক্তির দেহে শুধুমাত্র একই প্রকারের এনজাইম উৎপন্ন হবে, গ্যালাক্টোসিল ট্রান্সফারেজ। এইচ সাবস্টেন্স তো এনারও আছে। তাহলে এইচ সাবস্টেন্সের মাথায় এসে এখন কে বসবে? এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন গ্রুপ বসবে নাকি গ্যালাক্টোজ বসবে? অবশ্যই শুধুমাত্র গ্যালাক্টোজ বসবে। তাহলে শুধুমাত্র গ্যালাক্টোজ বসায় ওই ব্যক্তির এইচ সাবস্টেন্স গুলো কোন অ্যান্টিজেনে কনভার্টেড হবে? কোন অ্যান্টিজেনে রূপান্তরিত হবে? বি অ্যান্টিজেন। তাহলে এই ব্যক্তি যার জেনোটাইপ আইবি, তার কিন্তু রক্তে শুধুমাত্র উৎপন্ন হবে বি অ্যান্টিজেন, এবং আরবিসির পর্দায় শুধুমাত্র বি অ্যান্টিজেন থাকলে তার ব্লাড গ্রুপকে আমরা কি বলবো? আমরা বলবো বি ব্লাড গ্রুপ। ক্লিয়ার? চলে আসছি 3 নম্বর জিনোটাইপ, যার জিনোটাইপ আইএ আইবি। তার মানে এই ব্যক্তির কিন্তু একটা 9 নম্বর ক্রোমোজোমে আইএ অ্যালিল, আরেকটা 9 নম্বর ক্রোমোজোমে আইবি অ্যালিল, জিনোটাইপ আইএ আইবি। তাহলে একটা ক্রোমোজোম থেকে কোন এনজাইম উৎপন্ন হবে? যে ক্রোমোজোমটায় আইএ অ্যালিল, তার থেকে উৎপন্ন হবে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইনিল ট্রান্সফারেজ। আরেকটা যে ক্রোমোজোম যার মধ্যে আইবি অ্যালিল আছে, সেখান থেকে কোন এনজাইম উৎপন্ন হবে? গ্যালাক্টোসিল ট্রান্সফারেজ। তাহলে এই ব্যক্তির কিন্তু দেহে দু রকমের এনজাইমই আছে, এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইনিল ট্রান্সফারেজ এনজাইমটাও আছে, গ্যালাক্টোসিল ট্রান্সফারেজ এই এনজাইমটাও আছে। এই ব্যক্তির দেহে এইচ সাবস্টেন্স তো অবশ্যই আছে। তাহলে এইচ সাবস্টেন্সের সঙ্গে যখন এই এনজাইম কাজ করবে, সে কাকে যুক্ত করাবে? এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইনকে যুক্ত করাবে। তাহলে কিছু এইচ সাবস্টেন্স উৎপন্ন করলো এ অ্যান্টিজেন, আবার এই এনজাইমটাও আছে। এই এনজাইম কি করবে? এইচ সাবস্টেন্সের মাথায় গ্যালাক্টোজকে যুক্ত করাবে। তাহলে কিছু এইচ সাবস্টেন্স বি অ্যান্টিজেনে রূপান্তরিত হবে। তাহলে এই ব্যক্তির কিন্তু দেহে বা রক্তের মধ্যে এ অ্যান্টিজেনও উৎপন্ন হবে, বি অ্যান্টিজেনও উৎপন্ন হবে। তাহলে এই ব্যক্তির যদি এ এবং বি দু রকমের অ্যান্টিজেনই উৎপন্ন হয়, তার মানে আরবিসির পর্দায় এ অ্যান্টিজেনও পাবো, বি অ্যান্টিজেনও পাবো। তাহলে এর ব্লাড গ্রুপটা কি হবে? এনার কিন্তু ব্লাড গ্রুপ হবে এ বি ব্লাড গ্রুপ। ক্লিয়ার? তাহলে আই এ এবং আই বি অ্যালিল দুজনে যখন একসঙ্গে আছে প্রেজেন্ট, আই এও প্রকাশিত পেল, আই বিও প্রকাশিত পেল, একে বলা হয় সহপ্রকটতা বা কোডমিনেন্স। 12-এ জেনেটিক্সে গিয়ে আরো ভালো করে ব্যাপারটা বুঝতে পারবো। ক্লিয়ার? তাহলে 3 নম্বর জেনোটাইপ ওয়ালা ব্যক্তির ক্ষেত্রে কি হয় বুঝতে পেরে গেছি, 2 নম্বর বুঝে গেছি, 3 নম্বর বুঝে গেছি। এবার 4 নম্বর ব্যক্তি যার জেনোটাইপ আই এ আই ও, 4 নম্বর ব্যক্তি জেনোটাইপ আই এ আই ও। তাহলে একটা ক্রোমোজোমে আই এ অ্যালিল, আরেকটা ক্রোমোজোমে আই ও অ্যালিল। আই এ অ্যালিল কোন উৎসেচক উৎপন্ন করে? এন অ্যাসিটাইল
গ্যালাক্টোসামাইনিল ট্রান্সফারেজ। আইও অ্যালিল কোন উৎসেচক তৈরি করে? স্যার কোনো উৎসেচক তৈরি করতে পারে না, তাই তো? তাহলে আইও অ্যালিল কোন রকমের এনজাইম তৈরি করবে না। তাহলে যার জেনোটাইপ আইএআইও সেই ব্যক্তির দেহে কোন উৎসেচক তৈরি হচ্ছে? শুধুমাত্র এক রকমের উৎসেচক তৈরি হচ্ছে, কোনটা? এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইনিল ট্রান্সফারেজ। এই ব্যক্তিরও এইচ সাবস্টেন্স আছে, তাহলে সেই এইচ সাবস্টেন্সের মাথায় এসে কে বসবে? কে বসবে? এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন। একদম ইজি। তাহলে এই ব্যক্তির রক্তে শুধুমাত্র কোন অ্যান্টিজেন উৎপন্ন হবে? শুধুমাত্র এ অ্যান্টিজেন। ভেরি গুড, শুধুমাত্র এ অ্যান্টিজেন। তাহলে যার জেনোটাইপ আইএআইও তার রক্তে কিন্তু শুধুমাত্র এ অ্যান্টিজেন উৎপন্ন হচ্ছে, তার মানে তার ব্লাড গ্রুপ কি হবে? এ ব্লাড গ্রুপ। তার মানে এ ব্লাড গ্রুপ যুক্ত ব্যক্তির কিন্তু জেনোটাইপ আইএআইএও হতে পারে, আইএআইও হতে পারে। ক্লিয়ার? নেক্সট 5 নম্বর ব্যক্তিতে আসি। 5 নম্বর ব্যক্তি জেনোটাইপ আইবিআইও। 5 নম্বর ব্যক্তি জেনোটাইপ আইবিআইও। আর নিশ্চয়ই বোঝাতে হবে না, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। একটা ক্রোমোজোমে আইবি অ্যালিল, একটা ক্রোমোজোমে আইও অ্যালিল, তার মানে এই ব্যক্তির দেহে শুধুমাত্র এক রকমের উৎসেচক উৎপন্ন হবে। কোন উৎসেচক? আইবি অ্যালিল কোন উৎসেচক উৎপন্ন করে? গ্যালাক্টোজ ট্রান্সফারেজ বা গ্যালাক্টোসিল ট্রান্সফারেজ। কি করবে? এইচ সাবস্টেন্সের মাথায় গ্যালাক্টোজকে যুক্ত করিয়ে দেবে। তাহলে কোন অ্যান্টিজেন উৎপন্ন হবে? বি অ্যান্টিজেন। ইয়েস, তাহলে বি অ্যান্টিজেন উৎপন্ন হবে। তাহলে যদি বি অ্যান্টিজেন উৎপন্ন হয় তাহলে এই ব্যক্তির ব্লাড গ্রুপ কি হবে? বি ব্লাড গ্রুপ হবে। একদম ঠিক। তাহলে বি ব্লাড গ্রুপ যুক্ত ব্যক্তির জেনোটাইপ কিন্তু আইবিআইবিও হতে পারে, আইবিআইও হতে পারে। ঠিক তো? তাহলে দু রকমই কিন্তু জেনোটাইপ হতে পারে। এবার কার কি জেনোটাইপ এটা কিন্তু জানার জন্য আগের জেনারেশন বা পরের জেনারেশনের জেনোটাইপ জানতে হবে, নইলে কিন্তু এটা বলা সম্ভব নয়। এত অব্দি ক্লিয়ার? চলে আসি 6 নম্বর ব্যক্তি যার জেনোটাইপ আইও। 6 নম্বর ব্যক্তি জেনোটাইপ আইও। এবারে একটু ইন্টারেস্টিং ব্যাপার। তাহলে 6 নম্বর ব্যক্তির জেনোটাইপ আইও, তার মানে দুটো 9 নম্বর ক্রোমোজোমেই আইও অ্যালিল। আমরা এতক্ষণে শিখে গেছি যে আইও অ্যালিল কোন রকমের এনজাইম তৈরি করে না। তাহলে এই ব্যক্তির কি কোন রকমের এনজাইম তৈরি হবে? মানে প্রথম এনজাইমটা বা সেকেন্ড এনজাইমটাকে তৈরি হবে না। এর তাহলে এই দুটো এনজাইমের মধ্যে কোনো এনজাইম তৈরি হবে না। কিন্তু আমি কি বললাম প্রথমে, যে আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি, আমাদের বোঝার সুবিধার জন্য ধরে নিচ্ছি যে সব মানুষের দেহে এইচ সাবস্টেন্স প্রেজেন্ট। এইচ সাবস্টেন্স মানে কি বললাম আমি? এই অ্যান্টিজেনের যে কমন পোর্শনটা, যেটা এ অ্যান্টিজেন হোক বা বি অ্যান্টিজেন হোক, তার যে কমন অংশটা, এটা সবার ক্ষেত্রেই ধরে নিচ্ছি আছে। তাহলে যে ব্যক্তি জেনোটাইপ আইও তারও এইচ সাবস্টেন্সটা আছে, কিন্তু এইচ সাবস্টেন্সের মাথায় এসে যদি এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন যুক্ত হয় তবে উৎপন্ন হয় এ অ্যান্টিজেন। এইচ সাবস্টেন্সের মাথায় যদি গ্যালাক্টোজ যুক্ত হয় তাহলে উৎপন্ন হয় বি অ্যান্টিজেন। কিন্তু এই কার্বোহাইড্রেট পোর্শন গুলোকে যুক্ত করানোর জন্য যে উৎসেচকটা প্রয়োজন, সেই উৎসেচক কিন্তু এই ব্যক্তির দেহে একটুও উৎপন্ন হচ্ছে না। তাহলে এই ব্যক্তির দেহে এইচ সাবস্টেন্স রূপেই ঘুরে বেড়াবে। এর মাথায় যেহেতু অ্যাডিশনাল কোনো কার্বোহাইড্রেট যুক্ত হলো না, ফলে এই ব্যক্তির রক্তে বা আরবিসির পর্দায় না থাকবে এ অ্যান্টিজেন, না থাকবে বি অ্যান্টিজেন। তাহলে শুধু কি থাকবে? শুধু থাকবে এইচ সাবস্টেন্স। তাহলে এইচ সাবস্টেন্স থেকে এ অ্যান্টিজেন বা বি অ্যান্টিজেন উৎপন্ন হলো না। তার মানে এই ব্যক্তি যার জেনোটাইপ আইও তার আরবিসির পর্দায় এ বা বি কোনো অ্যান্টিজেন থাকবে না। আমি তাহলে নীল লিখলাম, কোনো অ্যান্টিজেন নেই, নীল। তাহলে কোন রকমের অ্যান্টিজেন না থাকলে তার ব্লাড গ্রুপ কি হয়? ও ব্লাড গ্রুপ হয়। তাহলে যাদের ব্লাড গ্রুপ ও ব্লাড গ্রুপ তাদের কিন্তু জিনোটাইপ একটাই হবে, আইও। যাদের ব্লাড গ্রুপ এবি ব্লাড গ্রুপ তাদের জিনোটাইপ কিন্তু একটাই হবে, আইবি। কিন্তু যাদের ব্লাড গ্রুপ এ অথবা বি তাদের কিন্তু দু রকমের জেনোটাইপ হতে পারে। এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে আইএও হতে পারে, আইও হতে পারে। বি এর ক্ষেত্রে আইবিও হতে পারে, আইবিও হতে পারে। এত অব্দি ক্লিয়ার? তাহলে কিভাবে এ অ্যান্টিজেন বা বি অ্যান্টিজেন উৎপন্ন হয়, এত অব্দি ক্লিয়ার? এবারে এই অ্যান্টিজেনের বিরুদ্ধে লড়াই করার জন্য থাকে হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিজেনের বিরুদ্ধে
লড়াই করার জন্য থাকে হচ্ছে অ্যান্টিবডি, যাকে বলা হয় অ্যাগ্লুটিনিন। অ্যান্টিবডি কোথায় থাকে? অ্যান্টিবডি থাকে হচ্ছে প্লাজমাতে, মানে রক্ত রসের মধ্যে। এ অ্যান্টিজেন এর বিরুদ্ধে লড়াই করবে যে অ্যান্টিবডি, তার নাম হচ্ছে অ্যান্টি এ অ্যান্টিবডি, বা আমরা বলতেই পারি আলফা অ্যান্টিবডি। আবার বলি, আমাদের আরবিসির পর্দায় থাকে অ্যান্টিজেন, অ্যান্টিজেনের বিরুদ্ধে লড়াই করবে, অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করার জন্য অ্যান্টিবডি থাকে হচ্ছে প্লাজমাতে। সেই অ্যান্টিবডি গুলোর নাম কি? অ্যান্টিজেনের বিরুদ্ধে যে লড়াই করবে তার নাম হচ্ছে অ্যান্টি এ অ্যান্টিবডি বা আলফা অ্যান্টিবডি। বি অ্যান্টিজেন এর বিরুদ্ধে যে অ্যান্টিবডি লড়াই করবে তার নাম হচ্ছে অ্যান্টি বি অ্যান্টিবডি, অ্যান্টি বি অ্যান্টিবডি বা বিটা অ্যান্টিবডি। চলে যাই আমি আগের স্লাইডে। যে ব্যক্তির ব্লাড গ্রুপ এ ব্লাড গ্রুপ, তার মানে তার আরবিসির পর্দায় আছে এ অ্যান্টিজেন, তাহলে এই ব্যক্তির কিন্তু প্লাজমাতে কখনোই অ্যান্টি এ অ্যান্টিবডি থাকবে না। যদি অ্যান্টি এ অ্যান্টিবডি থাকে তাহলে কিন্তু মারাত্মক অবস্থা হবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়ে কিন্তু রক্তকণিকা সব ধ্বংস হয়ে যাবে। ফলে যার ব্লাড গ্রুপ এ ব্লাড গ্রুপ, তার কিন্তু প্লাজমাতে, তার প্লাজমায় থাকবে অ্যান্টি বি অ্যান্টিবডি, অ্যান্টি বি অ্যান্টিবডি বা বিটা অ্যান্টিবডি। ঠিক একই রকম ভাবে যে ব্যক্তির আরবিসির পর্দায় বি অ্যান্টিজেন আছে, তার প্লাজমায় কিন্তু কখনোই অ্যান্টি বি অ্যান্টিবডি থাকবে না, থাকবে অ্যান্টি এ অ্যান্টিবডি। ক্লিয়ার? যার ব্লাড গ্রুপ এ বি, অর্থাৎ আরবিসির পর্দায় এ অ্যান্টিজেনও আছে বি অ্যান্টিজেনও আছে, তার কিন্তু প্লাজমার মধ্যে, তার কিন্তু প্লাজমার মধ্যে কোনো অ্যান্টিবডি থাকবে না। কারণ তার তো দু ধরনের অ্যান্টিজেনই আছে, ফলে কোনো রকম যদি অ্যান্টিবডি প্লাজমায় থাকে তাহলে কিন্তু অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়ে যাবে, কোনো অ্যান্টিবডি থাকবে না। যার ব্লাড গ্রুপ ও ব্লাড গ্রুপ, তার তাহলে আরবিসির পর্দায় এ অ্যান্টিজেন বা বি অ্যান্টিজেন কেউ নেই, তার কিন্তু প্লাজমার মধ্যে, তার কিন্তু প্লাজমাতে আলফা এবং বিটা দুটো অ্যান্টিবডি থাকবে। এত অব্দি ক্লিয়ার? এবার ব্লাড ট্রান্সফিউশন করার সময় যে ডোনার এবং যে রেসিপিয়েন্ট, তাহলে এমন দেখতে হবে যেন অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন না হয়ে যায়। তাহলে আমরা দেখি এর ধরে নিই ডোনার, আমি এদিকে লিখছি ডোনার, যে দাতা, রক্ত দান করবে, দাতা। দাতার তাহলে ব্লাড গ্রুপ, দাতার ব্লাড গ্রুপ এবং দাতার ব্লাডে উপস্থিত অ্যান্টিজেন। ওকে, এদিকে হচ্ছে রেসিপিয়েন্ট বা গ্রহিতা, গ্রহিতার ব্লাড গ্রুপ, এবং গ্রহিতার ক্ষেত্রে দেখা হবে তার প্লাজমায় উপস্থিত অ্যান্টিবডি। ওকে, তাহলে দাতার ক্ষেত্রে দেখা হবে অ্যান্টিজেন, গ্রহিতার ক্ষেত্রে অ্যান্টিবডি। শুরু করি আমরা। এ ব্লাড গ্রুপ হলে কোন অ্যান্টিজেন আছে? এ অ্যান্টিজেন। বি ব্লাড গ্রুপ হলে কোন অ্যান্টিজেন আছে? বি অ্যান্টিজেন। এ বি ব্লাড গ্রুপ হলে কোন অ্যান্টিজেন আছে? এ অ্যান্টিজেনও আছে বি অ্যান্টিজেনও আছে। ও ব্লাড গ্রুপ হলে কোনো অ্যান্টিজেন নেই, অর্থাৎ নীল। রেসিপিয়েন্টের ক্ষেত্রে কি হবে? যদি এ ব্লাড গ্রুপ হয় তাহলে কোন অ্যান্টিবডি আছে? অ্যান্টি বি অ্যান্টিবডি। বি ব্লাড গ্রুপ হলে কোন অ্যান্টিবডি আছে? অ্যান্টি এ অ্যান্টিবডি। এ বি ব্লাড গ্রুপ হলে কোন অ্যান্টিবডি আছে? কোনো অ্যান্টিবডি নেই, নীল।
ও ব্লাড গ্রুপ হলে কোন অ্যান্টিবডি আছে? অ্যান্টি এ অ্যান্টিবডিও আছে, আবার অ্যান্টি বি অ্যান্টিবডিও আছে। তাহলে আমরা দেওয়ার সময় দেখবো যেন দাতার রক্তে যে অ্যান্টিজেন আছে, গ্রহীতার রক্তে যেন সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে এমন অ্যান্টিবডি না থাকে। ক্লিয়ার? আমি কি শিখিয়েছি? এ অ্যান্টিজেনের বিরুদ্ধে কে লড়াই করে? অ্যান্টি এ অ্যান্টিবডি। বি অ্যান্টিজেনের বিরুদ্ধে কে লড়াই করে? অ্যান্টি বি অ্যান্টিবডি। এবার তাহলে দেখি আমরা গল্পটা কিরকম বা খেলাটা কিরকম ভাবে হয়। ধরি আমি এ ব্লাড গ্রুপের কেউ রক্ত দেবে, তাহলে এ ব্লাড গ্রুপের কেউ রক্ত দিচ্ছে মানে তার কোন অ্যান্টিজেন আছে? এ অ্যান্টিজেন আছে। তাহলে এমন লোক কেউ রক্ত দিতে পারবে না যার রক্তের প্লাজমাতে এই এ অ্যান্টিজেনের বিরুদ্ধে লড়াই করবে এমন অ্যান্টিবডি থাকবে। এ অ্যান্টিজেনের বিরুদ্ধে লড়াই করবে কোন অ্যান্টিবডি? অ্যান্টি এ অ্যান্টিবডি। অ্যান্টি এ অ্যান্টিবডি কার কার আছে? এর আছে, এর আছে। তাহলে এ এ ব্লাড গ্রুপের ব্যক্তি কাকে কাকে রক্ত দিতে পারবে? একে পারবে? হ্যাঁ স্যার পারবে। একে পারবে? না পারবে না, কারণ অ্যান্টি এ অ্যান্টিবডি আছে। একে পারবে? হ্যাঁ পারবে, অ্যান্টি এ অ্যান্টিবডি নেই। একে পারবে? না পারবে না, অ্যান্টি এ অ্যান্টিবডি আছে। নেক্সট বি ব্লাড গ্রুপ। তাহলে বি ব্লাড গ্রুপের ব্যক্তি কাকে রক্ত দিতে পারবে? যাদের রক্তে বি অ্যান্টিজেনের বিরুদ্ধে লড়াই করার অ্যান্টিবডি নেই। তাহলে বি ব্লাড গ্রুপের ব্যক্তি কি এ ব্লাড গ্রুপকে রক্ত দিতে পারবে? না, অ্যান্টি বি অ্যান্টিবডি আছে, মারপিট লেগে যাবে। বি কে পারবে? হ্যাঁ, বি কে পারবে, কারণ অ্যান্টি এ অ্যান্টিবডি আছে, এর তো বি অ্যান্টিজেন, মারপিট লাগবে না। এ বি কে পারবে? হ্যাঁ, এ বি কে পারবে, কারণ অ্যান্টি বি অ্যান্টিবডি নেই। ও কে পারবে? না পারবে না, অ্যান্টি বি অ্যান্টিবডি আছে, মারপিট লেগে যাবে। নেক্সট এ বি ব্লাড গ্রুপের ব্যক্তি, এর এ অ্যান্টিজেনও আছে, বি অ্যান্টিজেনও আছে। তাহলে অ্যান্টি এ অ্যান্টিবডিও এর জন্য ক্ষতিকারক, অ্যান্টি বি অ্যান্টিবডিও এর জন্য ক্ষতিকারক। তাহলে এ কি এ ব্লাড গ্রুপকে রক্ত দিতে পারবে? পারবে না। এ বি ব্লাড গ্রুপের ব্যক্তি কি বি ব্লাড গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবে? পারবে না। এ বি ব্লাড গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবে? হ্যাঁ পারবে, কোন রকমের অ্যান্টিবডি নেই, ফলে অ্যাটাক করতে পারবে না। ও ব্লাড গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবে? একদমই পারবে না, কারণ অ্যান্টি এ অ্যান্টিবডিও আছে, অ্যান্টি বি অ্যান্টিবডিও আছে। এখানে এ অ্যান্টিজেন আছে, বি অ্যান্টিজেন আছে, তাহলে মারাত্মক মারপিট হয়ে যাবে, পারবে না। ও ব্লাড গ্রুপ এর কোন রকমের অ্যান্টিজেন নেই, কোন রকমের অ্যান্টিজেন যেহেতু নেই, এ এ ব্লাড গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবে, বি ব্লাড গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবে, এ বি ব্লাড গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবে, ও ব্লাড গ্রুপের ব্যক্তিকেও রক্ত দিতে পারবে। তাহলে এই যে খেলা আমরা দেখলাম, এখানে এ ব্লাড গ্রুপের ব্যক্তি তাহলে কার কার থেকে রক্ত নিতে পারে? এর থেকে নিতে পারে, ও এর থেকে নিতে পারে। বি ব্লাড গ্রুপের ব্যক্তি কার কার থেকে রক্ত নিতে পারে? বি এর থেকে রক্ত নিতে পারে, ও এর থেকে রক্ত নিতে পারে। এ বি ব্লাড গ্রুপের ব্যক্তি কার কার থেকে রক্ত নিতে পারে? এর থেকেও পারছে, বি এর থেকেও পারছে, এ বির থেকেও পারছে, ও এর থেকেও পারছে। এ কিন্তু সবার থেকে রক্ত নিতে পারে। তাহলে এ বি ব্লাড গ্রুপের ব্যক্তিকে বলা উচিত সর্বজনীন গ্রহীতা বা ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, অবশ্যই বলা উচিত। এবার আসছি ও ব্লাড গ্রুপের ব্যক্তি। ও ব্লাড গ্রুপের ব্যক্তি এ ব্লাড গ্রুপকেও রক্ত দিতে পারে, বি ব্লাড গ্রুপকেও রক্ত দিতে পারে, এ বি ব্লাড গ্রুপকেও রক্ত দিতে পারে, ও ব্লাড গ্রুপকেও রক্ত দিতে পারে। তাহলে সবাইকে দিতে পারে, দাতা, তাই না? তাহলে এ হচ্ছে সার্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার। তাহলে ও ব্লাড গ্রুপকে বলা হয় ইউনিভার্সাল ডোনার, এবি ব্লাড গ্রুপকে বলা হয় ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। তাহলে এই ব্যাপারটা বোঝা গেছে। তাহলে ব্লাড ট্রান্সফিউশনের সময় এটা কিন্তু চেক করতে হয় যে কার ব্লাড গ্রুপ কি। তাহলে এটা একটা সিস্টেম গেল, এই সিস্টেম নিয়ে নিশ্চয়ই কোনো ডাউট নেই। আমি এবার একটুখানি ওই এইচ সাবস্টেন্সটা নিয়ে বলে নিই, বলার পরে আমি যাব হচ্ছে আর এইচ ব্লাড গ্রুপ সিস্টেম। ব্লাড ট্রান্সফিউশনের সময় ওই আর এইচ অ্যান্টিজেনও আছে কি নেই ওটাও কিন্তু দেখতে হয়। এত অব্দি কি ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এবারে আমরা আসছি এইচ সাবস্টেন্স নিয়ে। এবারে আমরা দেখব এইচ অ্যান্টিজেন বা এইচ সাবস্টেন্স। এইচ
সাবস্টেন্স। আমি একদম প্রথমে অ্যান্টিজেনের ছবি আঁকার সময় একটা এরকম অংশ আঁকলাম, তার মাথায় একটা এরকম অংশ আঁকলাম। এই স্ট্রাকচারটাকে আমি বললাম এইচ সাবস্টেন্স বা এইচ অ্যান্টিজেন, তাই তো? এই জিনিসটা হচ্ছে এইচ সাবস্টেন্স বা এইচ অ্যান্টিজেন। এবারে এর মাথায় এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন যুক্ত হবে নাকি গ্যালাক্টোজ যুক্ত হবে তার উপর নির্ভর করবে যে এই এইচ সাবস্টেন্স থেকে এ অ্যান্টিজেন উৎপন্ন হবে নাকি বি অ্যান্টিজেন উৎপন্ন হবে। তাহলে আমরা কি এটা বলতে পারি যে এ অ্যান্টিজেন বা বি অ্যান্টিজেনের প্রিকারসর মলিকিউল বা কাঁচা মাল হচ্ছে এইচ সাবস্টেন্স? বলতেই পারি। এইচ সাবস্টেন্সের মাথায় কে এসে বসবে তার উপর নির্ভর করবে যে এইচ সাবস্টেন্স থেকে এ অ্যান্টিজেন উৎপন্ন হবে নাকি বি অ্যান্টিজেন উৎপন্ন হবে। ক্লিয়ার? এবারে এই এইচ সাবস্টেন্সের দেখো দুটো অংশ, তার এই যে অংশটা এটা একটা অলিগোস্যাকারাইড পার্ট, অলিগোস্যাকারাইড। এবং এই অলিগোস্যাকারাইডটার মাথায় এই যে অংশটা এসে যুক্ত হয়েছে এটা একটা মনোস্যাকারাইড যার নাম হচ্ছে ফিউকোজ। এটা একটা মনোস্যাকারাইড। এই অলিগোস্যাকারাইড যে পার্টটা এটা সবার থাকে, এটা সবার থাকে, পৃথিবীতে যত মানুষ সবার এই অলিগোস্যাকারাইড পার্টটা থাকে। আমি একটু আগে বললাম না যে বোঝার সুবিধার জন্য ধরে নাও যে সবার এই এইচ সাবস্টেন্স থাকে, আমাদের আগের পার্টটা বোঝা হয়ে গেছে। তাহলে এবার ধরে নিচ্ছি যে না, পুরো জিনিসটা সবার থাকে না, এইটুকু অংশ এই অলিগোস্যাকারাইড পার্টটা সবার থাকে। এই যদি আরবিসি হয় তাহলে আরবিসির পর্দাতে এই অলিগোস্যাকারাইড পার্টটা সবার থাকে। ক্লিয়ার? এটা সবার থাকে। এবার এই অলিগোস্যাকারাইডের মাথায় এসে ফিউকোজটা যুক্ত হবে কি হবে না এটা আবার নির্ভর করে একটা জিনের ওপর। আবার জিন, জিন থাকে কোথায়? জিন থাকে ক্রোমোজোমে। এখন আমরা কোন ক্রোমোজোম নিয়ে কথা বলবো? এখন আমরা কথা বলবো 19 নম্বর ক্রোমোজোম। এতক্ষণ কথা বলছিলাম 9 নম্বর ক্রোমোজোম নিয়ে, এবার চলে এলাম 19 নম্বর অটোজোম। 19 নম্বর অটোজোমে একটা জিন থাকে, এই জিনটার নাম আমি দিলাম এইচ জিন। সৌভাগ্যবশত এই জিনটার দুটোই অ্যালিল, এইচ জিনের দুটোই অ্যালিল, সেই ক্যাপিটাল টি স্মল টির মতো। ক্যাপিটাল এইচ জিন এবং স্মল এইচ মানে অ্যালিল, ক্যাপিটাল এইচ অ্যালিল এবং স্মল এইচ অ্যালিল। তাহলে দুরকম যদি অ্যালিল হয় তাহলে কত রকম জিনোটাইপ যুক্ত মানুষ হতে পারে? এটা তো ইজি, 3 রকম। কোন মানুষ হতে পারে যার জিনোটাইপ ক্যাপিটাল এইচ ক্যাপিটাল এইচ, কোন মানুষ হতে পারে যার জিনোটাইপ ক্যাপিটাল এইচ স্মল এইচ, কোন মানুষ হতে পারে যার জিনোটাইপ স্মল এইচ স্মল এইচ। এবার এই যে দুটো অ্যালিল, এই দুটো অ্যালিলের মধ্যে ক্যাপিটাল এইচ অ্যালিলটা একটা উৎসেচক তৈরি করতে পারে যার নাম হচ্ছে ফিউকোজ ট্রান্সফারেজ, যার নাম ফিউকোজ ট্রান্সফারেজ। স্মল এইচ অ্যালিলটা এই উৎসেচকটা তৈরি করতে পারে না। ক্লিয়ার? তাহলে কোনো ব্যক্তি, যে ব্যক্তি জেনোটাইপ ক্যাপিটাল এইচ, তাহলে সেই ব্যক্তির দেহে বা রক্তে কি ফিউকোজ ট্রান্সফারেজ এই উৎসেচকটা তৈরি হবে? হ্যাঁ হবে। যদি এই উৎসেচক তৈরি হয়, এই উৎসেচকটা কি করে, এই আরবিসির পর্দায় যে অলিগোস্যাকারাইড আছে তার মাথায় ফিউকোজকে এনে যুক্ত করে দেয়, তার মাথায় ফিউকোজকে এনে যুক্ত করে দেয়। তাহলে অলিগোস্যাকারাইডের মাথায় যদি ফিউকোজ যুক্ত হয় তাহলে কি উৎপন্ন হলো? এইচ সাবস্টেন্স। এত অব্দি ক্লিয়ার? যে ব্যক্তি জেনোটাইপ, যে ব্যক্তি জেনোটাইপ এইটা, অর্থাৎ একটা ক্যাপিটাল এইচ একটা স্মল এইচ, তার কি এই উৎসেচকটা তৈরি হবে? অবশ্যই হবে। এই ক্রোমোজোম থেকে তো হবে, এখান থেকে হবে না, এখান থেকে তো হবে। তাহলে এই ব্যক্তির দেহে যেহেতু এই এনজাইমটা তৈরি হচ্ছে, তাহলে এই ব্যক্তির আরবিসির পর্দায় যে ওই অলিগোস্যাকারাইড ছিল তার সঙ্গে ফিউকোজ যুক্ত হয়ে এইচ সাবস্টেন্স তৈরি হবে? অবশ্যই হবে। কিন্তু
যে ব্যক্তি জিনোটাইপ এই 3 নম্বরটা অর্থাৎ স্মল এইচ, যে ব্যক্তি জিনোটাইপ 3 নম্বরটা অর্থাৎ স্মল এইচ, সেই ব্যক্তির কিন্তু ফিউকোস ট্রান্সফারেজ উৎসেচকটা তৈরি হবে না। তাহলে সেই ব্যক্তির কি আরবিসির পর্দায়, সেই ব্যক্তির এই যদি আরবিসি হয় এবং তার পর্দায়, আমি তো বললাম সবারই এই অলিগোস্যাকারাইডটা সবার থাকে, এই অলিগোস্যাকারাইডের মাথায় কি আর ফিউকোস গিয়ে যুক্ত হতে পারবে? পারবে না। যদি এই অলিগোস্যাকারাইডের মাথায় ফিউকোস যুক্ত না হয় তাহলে কি এইচ সাবস্টেন্স উৎপন্ন হবে? হবে না। এত অব্দি ক্লিয়ার? তাহলে আমি ধরে নিচ্ছি একটা ব্যক্তি যার 9 নম্বর ক্রোমোজোমের, আমি ধরে নিচ্ছি একটা ব্যক্তি, ভালো করে এই জায়গাটা শুনুন, আমি ধরে নিচ্ছি একটা ব্যক্তি যার 9 নম্বর ক্রোমোজোমের আই জিনের, আই জিন সংক্রান্ত জেনোটাইপ IA। কোন ব্যক্তি জেনোটাইপ যদি IA হয় এবং আমি এইটুকু ইনফরমেশন দিয়ে বলি যে তাহলে বলতো যে এই ব্যক্তি যা জেনোটাইপ IA এর ব্লাড গ্রুপ কি হবে, আমরা কিন্তু এক চান্সে বলবো যে স্যার এর ব্লাড গ্রুপটা তো অবশ্যই এ ব্লাড গ্রুপ হবে, আর তো কোনো সম্ভাবনাই নেই। কিন্তু এই ব্যক্তির যদি 19 নম্বর ক্রোমোজোমে, যদি 19 নম্বর ক্রোমোজোমের জেনোটাইপটা হয় স্মল এইচ, তাহলে এই ব্যক্তির ব্লাডে কি এইচ সাবস্টেন্স থাকবে? থাকবে না। যদি এইচ সাবস্টেন্স নাই থাকে তাহলে 9 নম্বর ক্রোমোজোমে যদি আইএ জেনোটাইপও হয় এবং এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন ট্রান্সফারেজ উৎসেচকটা তৈরিও হয়, এই উৎসেচক কি করে? এইচ সাবস্টেন্স থাকলে তার মাথায় এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইনকে যুক্ত করে এ অ্যান্টিজেন তৈরি করে। কিন্তু আমরা এখন যে ব্যক্তির কথা বলছি সেই ব্যক্তির 19 নম্বর ক্রোমোজোমে এরকম স্মল এইচ জেনোটাইপ হওয়াতে তার কিন্তু ফিউকোস ট্রান্সফারেজ এনজাইমটাই নেই। ফলে এই ব্যক্তির কিন্তু এইচ সাবস্টেন্সটাই তৈরি হচ্ছে না। যদি এইচ সাবস্টেন্সটাই না থাকে, আমরা তো দেখলাম এইচ সাবস্টেন্সটা হচ্ছে এ অ্যান্টিজেন বা বি অ্যান্টিজেনের প্রিকারসার মলিকিউল। তাহলে যদি প্রিকারসার মলিকিউলটাই না থাকে, কাঁচামালটাই না থাকে, তাহলে কিন্তু এ অ্যান্টিজেন বা বি অ্যান্টিজেন তৈরি হওয়া সম্ভব নয়। ফলে আমাদের আপাতত দেখে কি মনে হবে যে ওর ব্লাডে এ বা বি অ্যান্টিজেন নেই, তার মানে ওর ব্লাড গ্রুপটা হচ্ছে ও ব্লাড গ্রুপ। তো আমরা হয়তো বলে দেবো ও ব্লাড গ্রুপ, কিন্তু বলা উচিত হচ্ছে বম্বে ব্লাড গ্রুপ। কি বলা উচিত? বম্বে ব্লাড গ্রুপ। কেন বম্বে ব্লাড গ্রুপ বলা উচিত? কারণ এই ধরনের ব্যক্তির হদিশ প্রথম বম্বেতে পাওয়া গেছিল, যার বর্তমান নাম হচ্ছে মুম্বাই। তাহলে বম্বেতে এই ধরনের জেনোটাইপ যুক্ত ব্যক্তির প্রথম হদিশ পাওয়া গেছিল বলে এই ব্লাড গ্রুপটাকে বলা হয় বম্বে ব্লাড গ্রুপ। তবে বর্তমানে পৃথিবীর বিভিন্ন জায়গাতেই এরকম মানুষ পাওয়া গেছে, যার সংখ্যা অনেক কম। মানে ইন্ডিয়াতে বোধহয় 10,000 জনের মধ্যে একজন, ওয়ার্ল্ড ওয়াইড দেখলে হয়তো 1,00,000 জনের মধ্যে একজনের এরকম জেনোটাইপ যুক্ত ব্যাপার দেখতে পাওয়া যায়। তাহলে একটা কোশ্চেন আসতেই পারে যে তাহলে ও ব্লাড গ্রুপ এবং বম্বে ব্লাড গ্রুপ এই দুটোর মধ্যে পার্থক্য, এ ব্লাড গ্রুপ এবং বম্বে ব্লাড গ্রুপ এই দুটোর মধ্যে পার্থক্য। যারা এত অব্দি পুরো বুঝে গেছে তারা কিন্তু বলতে পারবে। যার ব্লাড গ্রুপ ও ব্লাড গ্রুপ, যার ব্লাড গ্রুপ ও ব্লাড গ্রুপ, তার আরবিসির পর্দায়, তার আরবিসির পর্দায় এ বা বি অ্যান্টিজেন নেই, কিন্তু এইচ সাবস্টেন্স কিন্তু আছে, তাই না? যার ব্লাড গ্রুপটা ও ব্লাড গ্রুপ তার কিন্তু এ বা বি অ্যান্টিজেন নেই, কিন্তু এইচ সাবস্টেন্স আছে। কিন্তু যার বম্বে ব্লাড গ্রুপ তার কিন্তু আরবিসির পর্দাতে এইচ সাবস্টেন্সটাই নেই, শুধু অলিগোস্যাকারাইডটা আছে। এর মাথায় ফিউকোস যুক্ত হলে তবে তো এইচ সাবস্টেন্স তৈরি হবে। তাহলে যে বম্বে ব্লাড গ্রুপ তার কিন্তু এইচ অ্যান্টিজেন বা এইচ সাবস্টেন্সটাই নেই, কিন্তু যে ও ব্লাড গ্রুপ তার এইচ সাবস্টেন্স বা এইচ অ্যান্টিজেন আছে, কিন্তু এ বা বি অ্যান্টিজেন নেই। তাহলে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম নিশ্চয়ই আমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি কি বললাম, ব্লাড ট্রান্সফিউশনের সময় যেমন এবিও ব্লাড গ্রুপ সিস্টেম চেক করা হয়, আরেকটা সিস্টেম চেক করা হয় যেটা হচ্ছে আরএইচ সিস্টেম। এবার তাহলে আমি আসছি আরএইচ সিস্টেম। ওকে, হেডিং করো
RH সিস্টেম অফ ব্লাড গ্রুপ, RH সিস্টেম অফ ব্লাড। প্রথম কথা, এই সিস্টেমটার নাম কেন RH সিস্টেম হয়েছে এবং এখানে কোন অ্যান্টিজেনের উপর নির্ভর করে করা হয়েছে? এখানে যে অ্যান্টিজেনটা দেখা হবে সেটা হচ্ছে RH অ্যান্টিজেন, যার আরেকটা নাম হচ্ছে ডি অ্যান্টিজেন। প্রথম কথা, এই RH ব্লাড গ্রুপ সিস্টেমটা অনেকগুলো অ্যান্টিজেনের উপর বেস করে হয়, যেমন ক্যাপিটাল সি অ্যান্টিজেন, স্মল সি অ্যান্টিজেন, ক্যাপিটাল ডি অ্যান্টিজেন, ক্যাপিটাল ই অ্যান্টিজেন, স্মল ই অ্যান্টিজেন, অনেক রকমের কিন্তু অ্যান্টিজেন এখানে আছে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ডি অ্যান্টিজেন, এর বিরুদ্ধেই কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়ে রিয়াকশন হওয়ার সম্ভাবনা থাকে। ফলে আমরা কিন্তু RH ব্লাড গ্রুপ সিস্টেম বলতে বি অ্যান্টিজেনকে নিয়েই কথা বলবো, অন্য কোনো সি বা ই এদেরকে নিয়ে কথাবার্তা বলবো না। এবারে এই এই সিস্টেমটার নাম এরকম RH এরকম সিস্টেম কেন হয়েছে? এই নামকরণটা করা হয়েছে রেসাস মাংকি থেকে। রেসাস মাংকি, বাঁদর, তার নামের প্রথম যে দুটো অক্ষর RH, সেখান থেকেই এই অ্যান্টিজেনটার নাম এসছে। মানে ব্যাপারটা কি, ইতিহাসটা কি? রেসাস মাংকির থেকে রক্ত নেওয়া হয়েছিল। রেসাস মাংকির থেকে রক্ত নিয়ে সেই রক্তটা গিনিপিগের দেহে ইনজেক্ট করা হয়েছিল। দেখা গেছিল সেই সেই রক্তের বিরুদ্ধে ওই গিনিপিগের দেহে, গিনিপিগের রক্তের যে প্লাজমা, তার মধ্যে এক ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হয়েছিল। এবং ওই গিনিপিগের থেকে প্লাজমাটা নিয়ে যখন ওই বাঁদরের দেহে ওই প্লাজমা প্রবেশ করানো হলো, তখন দেখা গেল বাঁদরের রক্ত এবং গিনিপিগের দেহ, গিনিপিগের দেহ থেকে নেওয়া রক্ত, মানে যার দেহে বাঁদরের রক্ত প্রবেশ করানোর ফলে অ্যান্টিবডি উৎপন্ন হয়েছে, এই দুটো যখন একসঙ্গে আসছে তখন কিন্তু অ্যাগ্লুটিনেশন হয়ে যাচ্ছে বা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়ে যাচ্ছে। আমি আবার বলি, আমি ধরে নিই এটা একটা রেসাস মাংকি, এটা একটা রেসাস মাংকি, এটা একটা গিনিপিগ। কি করা হলো? রেসাস মাংকির থেকে ব্লাড নিয়ে সেই ব্লাডকে গিনিপিগের দেহে ইনজেক্ট করা হলো। তাহলে গিনিপিগের প্লাজমার মধ্যে অ্যান্টিবডি উৎপন্ন হলো। এই প্লাজমাকে যখন রেসাস মাংকির ব্লাডের সঙ্গে আবার মেশানো হচ্ছে, রেসাস মাংকির কিন্তু ব্লাডের মধ্যে রিয়াকশন হয়ে যাচ্ছে, অ্যাগ্লুটিনেশন হয়ে যাচ্ছে, অ্যাগ্লুটিনেশন হয়ে যাচ্ছে। তার মানে কি প্রমাণিত হলো? যে রেসাস মাংকির দেহে রক্ত যখন এর দেহে প্রবেশ করানো হলো, তাহলে এর দেহ, এর রক্তে নিশ্চয়ই এমন কোনো অ্যান্টিজেন আছে যার বিরুদ্ধে এর প্লাজমায় অ্যান্টিবডি উৎপন্ন হয়েছে। এই অ্যান্টিবডি যখন আবার এর রক্তে প্রবেশ করছে, ওই অ্যান্টিবডি অ্যান্টিজেনের রিয়াকশন হয় কিন্তু অ্যাগ্লুটিনেশন হয়ে যাচ্ছে। এবার কি করা হলো? বিভিন্ন মানুষের দেহ থেকে ব্লাড স্যাম্পল নেওয়া, নিয়ে এরকম টেস্ট টিউবের মধ্যে, টেস্ট টিউবের মধ্যে হিউম্যান ব্লাড নেওয়া হলো, হিউম্যান ব্লাড নেওয়া হলো এবং এই গিনিপিগের যে প্লাজমা, সেই গিনিপিগের প্লাজমাকে এই হিউম্যান ব্লাডের মধ্যে মিক্স করানো হলো। দেখা গেছিল প্রায় 80% ক্ষেত্রে এই অ্যাগ্লুটিনেশন রিয়াকশন হয়ে যাচ্ছে, যেটা রেসাস মাংকির থেকে ব্লাড নেওয়ার ক্ষেত্রে 100% ক্ষেত্রে হচ্ছিল, মানুষের পপুলেশনে কিন্তু প্রায় 80% ক্ষেত্রে সেম রিয়াকশন হচ্ছে। তার মানে এই বাঁদরের রক্তের মধ্যে যে অ্যান্টিজেনটা আছে, সেই অ্যান্টিজেনটা কিন্তু হিউম্যান পপুলেশনেও প্রায় 80% ব্লাডে কিন্তু সেম অ্যান্টিজেনটা আছে। ওই জন্য অ্যান্টিজেনটার নামকরণ করা হয়েছে ওই বাঁদরের নাম থেকে, RH অ্যান্টিজেন। ক্লিয়ার? কিভাবে নামকরণ করা হয়েছে বুঝে গেছি, RH অ্যান্টিজেন। এবারে থাকবে কোথায়? ওই একই আরবিসির পর্দায়। আমি তাহলে এবারে আরবিসি এঁকে ফেলি। এই একটা আরবিসি, এই দুটো আরবিসি, এই তিনটে আরবিসি, এই চারটে আরবিসি, এই পাঁচটা আরবিসি, এই ছটা আরবিসি, এই 7 নম্বর আরবিসি, এই 8 নম্বর আরবিসি। ধরে নি 8টা মানুষের আরবিসি। আমি এখন এবারে সহজ করে আঁকি। ওয়াই মানে ধরে নিচ্ছি হচ্ছে এ অ্যান্টিজেন, ওয়াই মানে ধরে নিচ্ছি হচ্ছে এ অ্যান্টিজেন। ওকে, ওয়াই মানে হচ্ছে এ অ্যান্টিজেন, এরকম ললিপপ শেপ মানে বি অ্যান্টিজেন, তাই না? সহজ করে আছি। তাহলে এই ললিপপ শেপ মানে বি অ্যান্টিজেন, ওয়াই মানে এ অ্যান্টিজেন, ললিপপ মানে বি অ্যান্টিজেন, ওয়াই মানে এ অ্যান্টিজেন, ললিপপ মানে বি অ্যান্টিজেন।
ওয়াই এ অ্যান্টিজেন, ললিপপ বি অ্যান্টিজেন। ক্লিয়ার? ওয়াই মানে এ অ্যান্টিজেন, ললিপপ মানে বি অ্যান্টিজেন। এবার নতুন অ্যান্টিজেন ডি অ্যান্টিজেন কেমন দেখতে? আমি ধরে নিই এরকম স্প্রিং এর মতো দেখতে। ওকে, আচ্ছা আমি এটা নিয়ে পরে আসছি। তাহলে আপাতত এই যে ছবিগুলো আমি আঁকলাম, এবিও ব্লাড গ্রুপ সিস্টেম অনুযায়ী কার ব্লাড গ্রুপ কি হওয়া উচিত? এর শুধুমাত্র এই অ্যান্টিজেন আছে, তাহলে ব্লাড গ্রুপ কি হওয়া উচিত? এ ব্লাড গ্রুপ। এরও শুধুমাত্র এই অ্যান্টিজেন আছে, ব্লাড গ্রুপ কি হওয়া উচিত? এ ব্লাড গ্রুপ। এর শুধুমাত্র বি অ্যান্টিজেন আছে, বি ব্লাড গ্রুপ। শুধুমাত্র বি অ্যান্টিজেন আছে, বি ব্লাড গ্রুপ। এও আছে বিও আছে, এ বি ব্লাড গ্রুপ। এও আছে বিও আছে, এ বি ব্লাড গ্রুপ। এ অ্যান্টিজেনও নেই, বি অ্যান্টিজেনও নেই, ও ব্লাড গ্রুপ। এ অ্যান্টিজেনও নেই, বি অ্যান্টিজেনও নেই, ও ব্লাড গ্রুপ। এবার চলে আসি, এটা কোন অ্যান্টিজেন? ডি অ্যান্টিজেন বা আর এইচ অ্যান্টিজেন। এবার ধরে নিই ডি অ্যান্টিজেন আছে, এর ডি অ্যান্টিজেন আছে, এর ডি অ্যান্টিজেন আছে, এরও ডি অ্যান্টিজেন আছে। ক্লিয়ার? এবার তাহলে মজা। এরও ব্লাড গ্রুপ এ, এরও ব্লাড গ্রুপ এ। কেন? এরও আরবিসির পর্দায় এ অ্যান্টিজেন আছে, এরও আরবিসির পর্দায় এ অ্যান্টিজেন আছে, কিন্তু এদের দুজনের মধ্যে পার্থক্য কি? এ অ্যান্টিজেনের সঙ্গে সঙ্গে আবার ডি অ্যান্টিজেনও আছে, তাহলে এর ব্লাড গ্রুপ হবে এ পজিটিভ। এর এ আছে কিন্তু ডি নেই, এ নেগেটিভ। বি আছে ডি আছে, বি পজিটিভ। বি আছে ডি নেই, বি নেগেটিভ। এ আছে বি আছে ডি আছে, এ বি পজিটিভ। এ আছে বি আছে ডি নেই, এ বি নেগেটিভ। এ নেই বি নেই কিন্তু ডি আছে, ও পজিটিভ। এ নেই বি নেই ডিও নেই, ও নেগেটিভ। তাহলে পজিটিভ নেগেটিভ কি করে হয় বোঝা গেছে? তাহলে পজিটিভ নেগেটিভটা কিন্তু আর এইচ সিস্টেমের অন্তর্গত, মানে আর এইচ পজিটিভ নাকি আর এইচ নেগেটিভ। তাহলে আর এইচ অ্যান্টিজেন থাকলে বলা হয় আর এইচ পজিটিভ ব্লাড গ্রুপ, আর না থাকলে বলা হয় আর এইচ নেগেটিভ ব্লাড গ্রুপ। এটা ক্লিয়ার? এবার এই আর এইচ নেগেটিভ পজিটিভের জন্য একটা মারাত্মক জিনিস হতে পারে, আমি সেই নিয়ে এবারে আসবো। তবে তার আগে বলে নিই যে আবার এই আর এইচ অ্যান্টিজেন বা ডি অ্যান্টিজেন, অ্যান্টিজেন তৈরি করার জন্য দায়ী কে থাকে? জিন থাকে। এই আর এইচ তৈরি করার জন্য দায়ী জিন মানুষের কোন ক্রোমোজোমে থাকে? মানুষের 1 নম্বর ক্রোমোজোমে থাকে। মানুষের 1 নম্বর ক্রোমোজোমে থাকে ডি অ্যান্টিজেন তৈরি করার জন্য দায়ী জিন। তাহলে জিনটার নাম কি হবে? ডি জিন। এই ডি জিনের কটা অ্যালিল? আবার আমাদের কপাল ভালো, 2 রকমের অ্যালিল, ক্যাপিটাল ডি অ্যালিল, স্মল ডি অ্যালিল। তাহলে কত রকমের জিনোটাইপ যুক্ত মানুষ হতে পারে? 3 রকমের জিনোটাইপ যুক্ত মানুষ হতে পারে। ক্যাপিটাল ডি কোনো মানুষ হতে পারে, ক্যাপিটাল ডি স্মল ডি কোনো মানুষ হতে পারে, স্মল ডি স্মল ডি। এই ক্যাপিটাল ডি অ্যালিল থাকলেই ডি অ্যান্টিজেন বা আর এইচ অ্যান্টিজেন তৈরি হবে। স্মল ডি অ্যালিল ডি অ্যান্টিজেনকে তৈরি করতে পারে না। তাহলে যার জেনোটাইপ ক্যাপিটাল ডি সে ডি অ্যান্টিজেন তৈরি করতে পারবে। যার ক্যাপিটাল ডি স্মল ডি সেও পারবে, ক্যাপিটাল ডি তো আছে। যার স্মল ডি সে কিন্তু ডি অ্যান্টিজেন তৈরি করতে পারবে না। তার মানে যারা আর এইচ নেগেটিভ হয় তাদের জেনোটাইপ কিন্তু অবশ্যই এটা। যারা পজিটিভ তারা হোমোজাইগাসও হতে পারে, হেটেরোজাইগাসও কিন্তু হতে পারে। ক্লিয়ার? এবার দেখি যে এই আর এইচ পজিটিভ নেগেটিভ নিয়ে কোন ঝামেলা হতে পারে। ধরে নিচ্ছি একজন মহিলা, ধরে নিচ্ছি একজন মহিলা যার ব্লাড গ্রুপ হচ্ছে আর এইচ নেগেটিভ, কিন্তু তার স্বামী, তার হাজবেন্ড হচ্ছে যার ব্লাড গ্রুপ আর এইচ পজিটিভ। হতেই পারে। মহিলা যেহেতু আর এইচ নেগেটিভ, তাহলে মহিলার জিনোটাইপ নিশ্চয়ই বলতে হবে না, মহিলার জিনোটাইপ স্মল ডি স্মল ডি। মহিলার জিনোটাইপ স্মল ডি স্মল ডি। তার স্বামী আর এইচ পজিটিভ, তাহলে স্বামীর জিনোটাইপ ক্যাপিটাল ডিও হতে পারে, ক্যাপিটাল ডি স্মল ডিও হতে পারে। আচ্ছা, আমি আপাতত বোঝার সুবিধার জন্য ধরে নিচ্ছি এই স্বামীর জিনোটাইপ ক্যাপিটাল ডি। তাহলে এই স্বামী যত রকম গ্যামেট উৎপন্ন করবে সেই গ্যামেট গুলো হবে ক্যাপিটাল ডি ওয়ালা গ্যামেট। এই মহিলার যত গ্যামেট উৎপন্ন হবে সব হবে স্মল ডি ওয়ালা গ্যামেট। এই গ্যামেট যখন মিলিত হবে তার সন্তানের জিনোটাইপ কি হবে? ক্যাপিটাল ডি স্মল ডি। তাহলে সন্তান যদি ক্যাপিটাল ডি স্মল ডি হয়, সন্তান যদি ক্যাপিটাল ডি স্মল ডি হয়, তাহলে সন্তানের রক্তে আর এইচ অ্যান্টিজেন থাকবে নাকি থাকবে না? থাকবে। তাহলে মা হচ্ছে নেগেটিভ, ভালো করে ব্যাপারটা বুঝতে হবে। তাহলে মা হচ্ছে নেগেটিভ ব্লাড গ্রুপ যুক্ত,
তাহলে মা যদি নেগেটিভ ব্লাড গ্রুপ যুক্ত হয়, তার মানে মায়ের লোহিত রক্তকণিকার পর্দায় কিন্তু RH অ্যান্টিজেন বা ডি অ্যান্টিজেন নেই। তাহলে মায়ের ইমিউন সিস্টেমের কাছে, মায়ের যে ইমিউন সিস্টেম অনাক্রম তন্ত্র, সে কিন্তু ডি অ্যান্টিজেনকে কখনো দেখেনি। তাহলে ডি অ্যান্টিজেন মায়ের দেহের ইমিউন সিস্টেমের কাছে নিজস্ব জিনিস নাকি বাইরের শত্রু? তার দেহে তো নেই, তাহলে তার কাছে কিন্তু ডি অ্যান্টিজেন বাইরের শত্রু, মানে তার সঙ্গে দেখা হলেই কিন্তু তাকে মারার জন্য অ্যান্টিবডি তৈরি করবে। ভালো কথা। সেই মা, এই মায়ের রক্ত জীবনে RH অ্যান্টিজেনকে দেখেইনি। এবারে এই মা, এই মহিলা প্রেগনেন্ট হলো, তার ইউটেরাসে বা তার জঠরে যে সন্তান বড় হচ্ছে, সেই সন্তান, তার ব্লাড গ্রুপ RH পজিটিভ। তার মানে এই সন্তানের রক্তে ডি অ্যান্টিজেন আছে। মায়ের রক্ত সন্তানের রক্ত ডাইরেক্ট কন্ট্যাক্টে আসে না, প্লাজেন্টার মাধ্যমে বিভিন্ন পদার্থের আদান প্রদান চলে, যার মধ্যে দিয়ে অ্যান্টিজেন পাস করতে পারে না। ক্লিয়ার? কিন্তু 9 মাস পর যখন এই সন্তান ভূমিষ্ঠ হবে, যখন পারচুরিশন হবে, সন্তান প্রসব হবে, তখন প্লাজেন্টা ছিঁড়ে যায়। এই প্লাজেন্টা যখন ছেড়ে, তখন কিন্তু সন্তানের রক্ত মায়ের রক্তের কন্ট্যাক্টে আসার একটা সম্ভাবনা থাকে, চলে আসতেই পারে। আমি ধরে নিচ্ছি এই সন্তান যখন জন্মগ্রহণ করলো, প্লাজেন্টা ছিঁড়ে যাওয়ার সময় এই সন্তানের রক্ত মায়ের রক্তের কন্ট্যাক্টে এলো। তাহলে সন্তানের রক্তে আছে ডি অ্যান্টিজেন। এই সন্তানের রক্ত যখন মায়ের কন্ট্যাক্টে এলো, মানে মায়ের রক্তের কন্ট্যাক্টে এলো, তাহলে মায়ের দেহের যে ইমিউন সিস্টেম অনাক্রম তন্ত্র, সে দেখলো যে আমার রক্তে তো একটা বাইরের জিনিস প্রবেশ করেছে। তাহলে এই ডি অ্যান্টিজেনকে মারার জন্য এই মায়ের রক্তে কোন অ্যান্টিবডি তৈরি হবে? অ্যান্টি ডি অ্যান্টিবডি, তাই না? অ্যান্টিজেনকে মারার জন্য কে তৈরি হয়? অ্যান্টিবডি। তাহলে ডি অ্যান্টিজেনের বিরুদ্ধে কিন্তু মায়ের রক্তে উৎপন্ন হবে অ্যান্টি ডি অ্যান্টিবডি। এই অ্যান্টি ডি অ্যান্টিবডি উৎপন্ন হতে মায়ের দেহে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় নেয়। তাহলে প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, তার কোনো সমস্যা হলো না। কিন্তু প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় এই সন্তানের রক্ত মায়ের রক্তের কন্ট্যাক্টে আসার ফলে মায়ের রক্তে তৈরি হয়ে গেল একটা অ্যান্টিবডি। এবার এই মহিলা যদি 1 বছর 2 বছর 3 বছর পর আবার প্রেগনেন্ট হন, এবং সেই সন্তানও যদি RH পজিটিভ যুক্ত ব্লাড গ্রুপ হয়, যদি সেই সন্তান RH নেগেটিভ হয়, কোনো সমস্যা নেই। সেই সন্তান RH নেগেটিভ হতেই পারে, কিন্তু সেক্ষেত্রে তাহলে বাবার জেনোটাইপ কিন্তু ক্যাপিটাল ডি হলে চলবে না। বাবার জেনোটাইপ যদি ক্যাপিটাল ডি স্মল ডি হতো, সেক্ষেত্রে সম্ভাবনা থাকতেই পারে 50%। কিন্তু আমরা এখন ধরে নিয়েছি যে পিতার জেনোটাইপ ক্যাপিটাল ডি। তার মানে এই দম্পতির যত সন্তান হবে প্রত্যেক কিন্তু RH পজিটিভই হবে। তাহলে ধরে নিচ্ছি আমি সেকেন্ড সন্তানও RH পজিটিভ হয়েছে। সেই সেকেন্ড সন্তান কিন্তু মায়ের পেটে বড় হচ্ছে, এমব্রায়োনিক ডেভেলপমেন্ট চলছে, কিন্তু ওই মায়ের দেহে আগে থেকে কোন অ্যান্টিবডি তৈরি হয়ে আছে? অ্যান্টি ডি অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি কিন্তু প্লাজেন্টা অতিক্রম করতে পারে। এই অ্যান্টিবডি হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন, IgG। এই অ্যান্টিবডি IgG কিন্তু প্লাজেন্টাল বাধা অতিক্রম করে মায়ের দেহ থেকে ওই ভ্রূণের দেহে প্রবেশ করে যাবে। তাহলে মারাত্মক ঘটনা ঘটবে, মায়ের দেহ থেকে ভ্রূণের দেহে গেল অ্যান্টি ডি অ্যান্টিবডি। ওই ভ্রূণের দেহে কোন অ্যান্টিজেন আছে? ডি অ্যান্টিজেন। তাহলে ডি অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টি ডি অ্যান্টিবডির রিয়াকশন হবে, অ্যাগ্লুটিনেশন হবে। হবে। সেক্ষেত্রে কিন্তু ওই ভ্রূণের মানে জন্ডিস হতে পারে, অ্যানিমিয়া হতে পারে, স্প্লিন অ্যাফেক্টেড হবে, লিভার অ্যাফেক্টেড হবে। যদি অল্পের ওপর দিয়ে যায় তো ঠিক আছে, যদি মারাত্মক মানে অনেক বেশি অ্যান্টিবডি চলে গেছে, অনেক বেশি রিয়াকশন হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ওই সন্তানের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। একে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। একে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এই দন্তের শ কিন্তু, হ্যাঁ, ময়ের মতো মনে হচ্ছে। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। বোঝা গেছে? তাহলে এই ঘটনা ঘটতে পারে। এবারে এই ঘটনা যদি ঘটার সম্ভাবনা থাকে, একে তো আটকাতে হবে। মানে এখন তো হতেই পারে যে মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ, তার সন্তান পজিটিভ হলো, তার মানে কি সেই মহিলা আর সেকেন্ড টাইম প্রেগনেন্ট হবে না? এটা তো সম্ভব না, হতেই পারে।
ফলে এখন তো মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়ে গেছে, তো এখন কি করা হয় যাতে এই ঘটনা না ঘটে, মানে সেকেন্ড টাইম প্রেগনেন্সির সময় যাতে এই সমস্যা না হয়, কি করা হয়, প্রথমবার ডেলিভারির সঙ্গে সঙ্গে যেই মুহূর্তে প্রথম সন্তানের জন্মগ্রহণ করলো, সঙ্গে সঙ্গে ডাক্তাররা কি করে, ওই মায়ের দেহে এই মাকে দিয়ে দেয় রোগাম অ্যান্টিবডি। তার কিছুই বুঝলাম না। এই আবার কি জিনিস রোগাম অ্যান্টিবডি? কি জিনিস রোগাম অ্যান্টিবডি? হচ্ছে অ্যান্টিবডি বাইরে থেকে কৃত্রিম ভাবে প্রস্তুত করা। তাতে লাভটা কি হবে, এই মায়ের দেহে যদি এই ভ্রূণের রক্ত প্রবেশ করে, সেই অ্যান্টিজেনের সঙ্গে যখন মায়ের ইমিউন সিস্টেমের দেখা হবে, মায়ের ইমিউন সিস্টেম কয়েক সপ্তাহ সময় নেবে ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। একবার যদি মায়ের ইমিউন সিস্টেম অ্যান্টিবডি তৈরি করতে শুরু করে, ও কিন্তু সারা জীবন ওই অ্যান্টিবডি তৈরি করবে। এক্ষেত্রে কি করা হলো, সন্তান জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে ওই মাকে ইনজেকশন দিয়ে দেওয়া হলো। সেই ইনজেকশনের মধ্যে আগে থেকে প্রস্তুত করা এই অ্যান্টিবডি রয়েছে। তাহলে এই অ্যান্টিবডি ওই মায়ের দেহে ঢুকে গেল। যেই মুহূর্তে সন্তান প্রসবের সময় ওই মায়ের দেহে যে সন্তানের দেহ থেকে ডি অ্যান্টিজেন প্রবেশ করেছিল, তাহলে সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে কিন্তু ওই কৃত্রিম ভাবে ইনজেকশনের মাধ্যমে যে অ্যান্টিবডি দেওয়া হলো, তারা কিন্তু লড়াই করে ফেললো। তার মানে মায়ের ইমিউন সিস্টেম নিজে সক্রিয় হয়ে অ্যান্টিবডি আর তৈরি করলো না। বোঝা গেছে, মানে মায়ের ইমিউন সিস্টেমকে সক্রিয় হতে দেওয়া হলো না। ফলে ওই বাইরে থেকে যে কৃত্রিম অ্যান্টিবডি দেওয়া হলো, তারাই কিন্তু ওই ঝামেলা ওই সময় তাৎক্ষণিক মিটিয়ে নিল। মায়ের অনাক্রমতন্ত্র সক্রিয় হয়ে ওই অ্যান্টিবডি তৈরি করা শুরু করলো না। ফলে কিন্তু ভবিষ্যতে সন্তান গ্রহণের ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে। ক্লিয়ার? তাহলে আমাদের ব্লাড গ্রুপ সিস্টেম সম্বন্ধে অনেক ডিটেলে জেনে গেছি। যতটা আমাদের জানা উচিত তার থেকে বেশি জেনে গেছে। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে এত অব্দি রইল।